আজকে আমরা রাশিবিজ্ঞানের মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা রাশিবিজ্ঞানের মধ্যগামিতা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার মিন বা গড় মান নির্ণয় করা শিখেছি। এখন আমরা মধ্যগামিতার আরেকটা মাপক মধ্যমা নির্ণয় করতে শিখব। তো মধ্যমা জিনিসটা কি? মধ্যমা নামটাই বুঝতে পারছি, মধ্যমা মানে হচ্ছে ঠিক মাঝের সংখ্যাটার মান বার করতে হয়। অর্থাৎ যদি কতগুলো শ্রেণী এইভাবে দেওয়া থাকে, ধরে নাও এটা একটা ঠিক আছে, এই সংখ্যাগুলো দেওয়া আছে, বললো এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যমা কোনটা হবে। তো মধ্যমা বলতে মাঝের সংখ্যাটাকে বোঝানো হয়, কিন্তু মাঝের সংখ্যাটা তখনই বলতে পারবো যদি সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো থাকে। তাহলে আমাদের প্রথম কাজটা কি, যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে ছোট থেকে বড় সাজিয়ে নেব। তাহলে ছোট থেকে বড় সাজালে আমরা কি পাবো? তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা প্রথমে পাচ্ছি 19, তারপরে 20, তারপরে 21, তারপরে 25, তারপরে পাচ্ছি 27। সাজানো হয়ে গেল। তাহলে মধ্যমা মানে কি বললাম? মাঝের সংখ্যাটাকে নিতে হবে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে মাঝের সংখ্যা কোনটা করছি আমরা এখানে খুব ছোট সংখ্যা হিসেবে বুঝতেই পেরে যাচ্ছি, মাঝের সংখ্যা হচ্ছে 21। তাহলে এখানে মধ্যমাটা হবে 21 এইভাবে। কিন্তু তাহলে মধ্যমা বলতে আমরা কি বুঝলাম? যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে মাঝে যে পড়বে সেই হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। তাহলে এইখানে কি করতে হবে? প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। তাহলে ছোট থেকে বড় লিখবে, এটা বড় সাজিয়ে পাই। এরপরে বইয়ের যেগুলো আছে তোমরা নিজেরা করবে। তাহলে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাচ্ছি 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, তারপরে 12, 13, তারপরে 18 আর 21। তাহলে কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, কেউ বাদ গেছে কি? 8টা বাদ গেছে। তাহলে এখানে 8 আসবে। ঠিক আছে, তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজানো হলো। তা গুণে দেখলাম কটা? 10টা রয়েছে। তাহলে 10টা, তাহলে এই 10টা থেকে আমরা মধ্যমান কি করে পাবো? এই 10টার মধ্যে মাঝে কে আছে কি করে জানবো? তো মাঝে জানতে গেলে এই 10 সংখ্যাটা তো জোড় সংখ্যা, 10 সংখ্যাটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার মাঝখান পাওয়া কিন্তু হয় না। যেমন 3টে সংখ্যা, এর মাঝখানে একটাই হয়। 4টে সংখ্যা, এর মাঝখানে কিন্তু একটা হয়, এর মাঝখানে হয়ে যায় দুটো। তেমনি ভাবে 6টা সংখ্যা, তো এর মাঝখানে 6টা যদি হয় 1 2 3 4 5 6, এর মাঝখানে কিন্তু পড়বে দুটো, কারণ এদিকে দুটো এদিকে দুটো, মাঝখানে দুটো। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? জোড় সংখ্যা থাকলে মাঝখানে দুটো পড়বে, আর বিজোড় সংখ্যা হলে মাঝখানে একটি থাকবে। তাহলে যেমন 3টে মাঝখানে একটা হচ্ছে, বা 5টা যদি হয় 5টা, তাহলে এদিকে দুটো এদিকে দুটো, মাঝখানে একটা পড়বে। তাহলে বিজোড় সংখ্যার মাঝখানে একটা মধ্যমা পাবো, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা মাঝখানে দুটো সংখ্যা পাবো। ওই যে দুটো সংখ্যা পাবো তাদের গড় করে নিয়ে মধ্যমা করতে হয়। তার মানে গড় বলতে যোগ করে 2 দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে এখানে আমাদের 10টা হচ্ছে একটা জোড় সংখ্যা। তো 10টা যেহেতু জোড় সংখ্যা বা জোড়া সংখ্যা, তাহলে মধ্যমানটা কত হবে? মধ্যমানটা দুটো পাওয়া যাবে। আমরা দুটোটা কি কি হবে? 10/2, মানে একটা হবে 5তম আর একটা হবে তারপরেরটা মানে 6তম। তাহলে এখান থেকে আমরা বেছে নেব 5তম আর 6তম কোনটা হবে। 1 2 3 4 5, তাহলে 9টা আর 6তম হচ্ছে 11টা। তার মানে এইদিকে 4টে আর এদিকে 4টে থাকছে, তার মানে এটা মাঝে পড়ছে এই দুটো। তাহলে মধ্যমার মান হবে এখানে, মধ্যমা সমান কত হবে না, এই দুটোকে যোগ করে 2 দিয়ে
ভাগ, তাহলে 9 প্লাস 11 বাই 2, তার মানে 9 11 হচ্ছে 20, তার মানে হবে 10। তাহলে 10টাই হচ্ছে এখানে মধ্যমা বা মিডিয়ান। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জোড় সংখ্যা হলে পরে দুটো মধ্যমান পাবো, তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে নেব। আর যদি এটা বিজোড় সংখ্যা থাকে তাহলে তো একটাই মধ্যমান পাবো, যেটা পাবো সেটাই হবে। এইভাবে করবো এগুলো। আর যদি কোষে দেখি 26.2 এর 4 নম্বরটাতে চলে এলাম, কারণ 1 2 3 তোমরা ওগুলো প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে মাঝে কোন সংখ্যাটা বা কোন সংখ্যা দুটো পড়ছে দেখে মধ্যমা ঠিক করতে পারবে। আর 4 নম্বরটা যেটা দেওয়া আছে ওইটি পরিসংখ্যা বিশিষ্ট সংখ্যা, মানে একাধিক সংখ্যা যদি একসঙ্গে থাকে। যেমন 4এরটায় প্রথমে আমরা দেখে নেব, এটা একটা খেলার স্কোর দেওয়া আছে, তো স্কোরের সর্বনিম্ন মান রয়েছে 6 আর সর্বোচ্চ মান রয়েছে 11। তার মানে আমরা স্কোরটাকে দেখে নিলাম, 6 থেকে 11 পর্যন্ত সব রয়েছে। আর 6 রয়েছে, পরিসংখ্যা বলা হয়, 6 রয়েছে কটা, 7 রয়েছে কটা, 8 রয়েছে কটা, 9 রয়েছে কটা, 10 রয়েছে কটা, এইগুলো আমরা বার করে নিলাম। এগুলোকে বলা হয় পরিসংখ্যা। তো এই পরিসংখ্যা থাকলে আমরা মধ্যমাটা কিভাবে বের করব? পরিসংখ্যা থাকলে এখানে আরো একটা ঘর করে নিতে হয়, সেটাকে বলা হয় ক্রম যৌগিক পরিসংখ্যা। ক্রম যৌগিক, নামটা মনে রাখবে, ক্রম যৌগিক পরিসংখ্যা। ইংরেজিতে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CUF, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CUF বা সংক্ষেপে CF ও বলা হয়, CF, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রম যৌগিক পরিসংখ্যা। তাহলে এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে কতজন, প্রথমেরটা তো 3, তারপর একটা ক্রম যৌগিক বলতে ক্রমে ক্রমে যোগ, ক্রমে ক্রমে যোগ। তার মানে প্রথমটা 6 করেছে, 6 রান করেছে 3 জন, আর 3 আর 5 8 জন, 7 পর্যন্ত রান করেছে 8 জন, 8 পর্যন্ত রান করেছে 8 আর 5 13, তারপর এটা আরো 13 সঙ্গে 5 যোগ করে নিয়ে হবে 18, তারপর এটা 18 সঙ্গে 2 যোগ করে হবে 20, আর 20 সঙ্গে 2 যোগ করে হবে 22। তাহলে এইটাকে বলা হয় ক্রম যৌগিক পরিসংখ্যা। ক্রম যৌগিক পরিসংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষুদ্রতম অপেক্ষা, অপেক্ষা ক্ষুদ্রতম, লেস দেন একটা, আর গ্রেটার দেন একটা। তো এটা হচ্ছে লেস দেন টাইপ, লেস দেন টাইপ ক্রম যৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা কি বুঝবো মধ্যমা? আমরা যেটা করছিলাম এখানে মোট কতজন আছে, 22 জন আছে। তাহলে এটা জোড় না বিজোড়, প্রথমে দেখব জোড় না বিজোড়। তাহলে এখানে এনটা হচ্ছে, এটা এন টোটাল, এটা নিশ্চয়ই সামেশন অফ এফটা 22ই হবে। এর সঙ্গে সবসময় এটা মিলে যাবে, যদি না মিলে জানবে কোথাও ভুল হয়েছে। তো সামেশন অফ এফ কে এখানে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সামেশন অফ এফ মানে হচ্ছে এন হচ্ছে 22। তাহলে প্রথমে আমরা n/2টা বের করে নেব। n/2 নিশ্চয়ই হবে কত, 11। তাহলে এখানে মধ্যমান আমাদের যেহেতু এটা জোড় সংখ্যা, মধ্যমান দুটো আছে, কোনটা কোনটা, 11তম আর 12তম। তো আমরা ক্রমযৌগিক করে দেখে নেব এই 11 সংখ্যাটা কোথায় আসবে। কোথায় আসবে? 8 এর পরে আসবে নিশ্চয়ই, আর 13 এর আগে আসবে। তার মানে 8 থেকে 13 পর্যন্ত, মানে এই যে লাইনটা রয়েছে 8 এর পর তো 11 আছে, তাহলে 8 এর পর যখন 11 আছে তখন এই যে শ্রেণীটা 8 এর পরে যেটা রয়েছে সেই শ্রেণীটাকে বলা হয় মধ্যমা শ্রেণী। এই শ্রেণীটাকেই বলা হয় মধ্যমা শ্রেণী। তো এই শ্রেণীর মধ্যে পরবর্তী ক্ষেত্রে যখন এটা শ্রেণী আকারে থাকবে, শ্রেণী সংখ্যা আকারে থাকবে, তখন এটা আমাদের বেশি দরকার পড়বে। যাই হোক, তার মানে এই মধ্যমা শ্রেণীর মধ্যেই যে স্কোরটা করেছে সেই স্কোরটাকেই আমরা মধ্যমান বলবো। কারণ 11তম, এইটার মানে হচ্ছে 8 এর পর থেকে 13 পর্যন্ত, মানে 9তম, 10তম, 11তম, 12তম আর 13তম সবাই 8 রান করে করেছে। তাহলে 9তম পদ কত, 8, 10তম পদ কত, 8, 11তম পদ কত, 8, 12তম পদটাও 8, 13তম পদটাও 8। তা আমার দরকার 11 আর 12, তাহলে 11তম পদ হচ্ছে 8, 12তম পদ হচ্ছে 8। তাহলে এখানে মধ্যমাটা হবে কত, তাহলে মধ্যমাটা হবে 8। তো এইভাবে আমরা
ক্রম যৌগিকের সাহায্য নিয়ে n/2 এর মান দেখে n/2 টা যেখানে থাকবে সেই শ্রেণীটা থেকে মধ্যমাটা বের করব যখন পরিসংখ্যা থাকবে। যেমন 5 এরটা আছে, 6 এরটা আছে, তাহলে 5 এর 6 টা আমরা এইভাবে করব। 7 এরটাও তাই, পরিসংখ্যা আছে, তাহলে 7 এরটাকেও এইভাবে করতে পারবো। 8 এরটা শ্রেণী আছে, তো এই শ্রেণী থাকলে পরিসংখ্যা আমরা কিভাবে করব সেটা আরেকবার দেখে নিচ্ছি। তারপরে দেখো 8 এরটা, তো 7 পর্যন্ত যেগুলো আছে সেগুলোতে দেখবে এই শ্রেণীটা ছিল না, শুধু এখানে একটা কোড ছিল, মানে শুধু একটাই লাইন ছিল, এখানে শ্রেণী মানে নিম্ন সীমা উচ্চ সীমা এরকম আকারে শ্রেণী সংখ্যা আকারে ছিল না, শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা ছিল না। তো শ্রেণী সীমা না থাকলে যেভাবে করলাম ওইভাবে করতে হবে। আর যদি শ্রেণী সীমা থেকে যায় বা শ্রেণী সীমানা থেকে যায়, বিশেষ করে শ্রেণী সীমা থাকলেও আমাদের শ্রেণী সীমানা করে নিতে হবে এক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো প্রথম স্টেপটা আমাদের একই হবে, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এখানে আমরা ক্রম যৌগিক পরিসংখ্যা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা করে নেব। কিভাবে বললাম, প্রথমটা 3, তারপরটা দুটোই যোগফল কত হলো 5 আর 3 8, তারপরটা কত হবে এইটা 8 এর সঙ্গে 6 যোগ কত হবে, তাহলে 8 আর 6 এ 14, তারপরে একই হবে তাহলে 8 এর সঙ্গে 6 যোগ করে এটা হবে, ঠিক আছে। তারপরটা 14 আর 9 যোগ করে এখানে বসবে, তাহলে কত হবে 14 আর 9 যোগ করে কত 23, তারপরে 23 আর 7 যোগ করে এখানে বসবে, তাহলে কত হবে এটা 23 এর সাথে 30, তারপরে 30 আর 8 যোগ করে এখানে বসবে 38, 38 আর 2 হবে 40। এইটা আমাদের চেক করার জন্য আমরা এটা যোগ করে নিতে পারি, এটা যোগ করলে যদি 40 হয় তাহলে জানবো যে আমাদের সংখ্যাটা ঠিক হয়েছে। তাহলে চেক করার জন্য কি করব, আমরা এটা যোগ করে দেখব কত হচ্ছে, এটার সঙ্গে এটা যদি মিলে যায় তাহলে জানবো যে ঠিক হয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা চেক করে নেব। এরপরে আমাদের কাজটা কি, এরপরে আমাদের কাজ হচ্ছে আগের মতই n/2 টা, এটাকে n বলা হয়, সামেশন অফ f টাকে এখানে n বলা হয়, তাহলে n/2 টা কত হচ্ছে, n/2 কত হচ্ছে এখানে n/2 হচ্ছে 20, ঠিক আছে। n/2 টা বার করার পর আমরা চলে যাব ওই আগের মতই ক্রম যৌগিক পরিসংখ্যা শ্রেণীতে। এখানে দেখো n/2 মানে 20 টা কোথায় রয়েছে 14 এর পরে, কার পরে আছে আমরা শুধু সেটা দেখব, কার পরে এই সংখ্যাটা আছে, তাহলে 14 এর পরে আছে, তাহলে যেহেতু 14 এর পরে আছে তাহলে পরের যেটা রয়েছে 23, তাহলে এই শ্রেণীটাকে আমরা আন্ডারলাইন করে দেব বা এই শ্রেণীটাকে আমরা বক্স করে দেব। তাহলে এই শ্রেণীটাকে কি শ্রেণী বলা হয়, পাশে আমরা লিখতে পারি এটাকে বলা হয় মধ্যমা শ্রেণী, লিখে দেব তাহলে আমাদের সুবিধা, লিখে দিলে আমরা কোনো সময় আর ভুলবো না। তাহলে এইটা আমাদের মধ্যমা শ্রেণী, আমরা বক্স করে নেব মধ্যমা শ্রেণীটার মধ্যে, কারণ এখান থেকে আমাদের বিভিন্ন তথ্যগুলো নিতে হবে। এরপরে আমাদের একটা ফর্মুলার সাহায্য নিতে হবে, তো সেই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। তো কি ফর্মুলা, এখানে লেখা রয়েছে, এটা হচ্ছে ফর্মুলা মধ্যমা। কিভাবে বার করব না, l + n/2 - cf/f * h, তাহলে এই তথ্যগুলো আমাদের দরকার। তাহলে এখানে l টা কি, এই l টা কি, cf টা কি, f টা কি, h টা কি, এগুলো আমরা জানতে হবে। n/2 টা এখানে পেয়েছি আমরা, তাহলে l হচ্ছে এই যে মধ্যমা শ্রেণী নিয়েছি, এই যে বক্সের মধ্যে নিয়েছি, এই বক্সের মধ্যে l মানে হচ্ছে লো ভ্যালু মানে নিম্ন সীমাটাকে বলা হয় l। অবশ্যই l নেওয়ার আগে এটা দেখতে হবে যে এটা শ্রেণী সীমানা আকারে আছে, শ্রেণী সীমানা না থাকলে কিন্তু l নেওয়া যাবে না। মনে থাকবে শ্রেণী সীমানা মানে হচ্ছে এইখানে যাতে শেষ হবে সেই সংখ্যাটাই যদি এখানে থাকে তাহলে সেটাকে বলা হয় শ্রেণী সীমানা। এখানেও 50, এখানেও 50, তাহলে এটা l হলো। তাহলে এইভাবে আমরা পাশাপাশি লিখে দিয়ে চলে যাব, তাহলে নতুন করে আর লিখতে হবে না। তাহলে এটা পেলাম আমরা l। আর কি দরকার, n/2 আমরা পেয়ে গেছি। cf মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই ঘরে আছে, তাহলে এই ঘরের মধ্যে কোনটাকে cf, মোটি 23 টাকে নয়, কিন্তু এখানে একটু গোলমাল হয়ে যাবে। তো এখানে এই 14টাকে বলা হয় cf মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগেরটা, মানে যতদূর পর্যন্ত আমরা যার পরে আমরা 23টাকে পেয়েছি, মানে যার পরে 20টা আছে, তাহলে 14টাকে বলা হচ্ছে cf। তাহলে এই cf টা নিলাম আমরা, এখানে cf লিখে দেব। আর কি নেব আমরা, f, f কোনটাকে বলা হবে, এটা f এর ঘর, তাহলে f এর ঘরে এই 9টাকে বলা হবে
এফ, তাহলে এখানে আমরা এফ লিখে দেবো। এইভাবে আমরা তথ্যগুলোকে সব পরপর লিখে দেবো, তাহলে আমাদের খুব সুবিধা হবে যে কোন জায়গায় কাকে নিতে হয়, এটা আমাদের খুব কারণ ছবি সবসময় বেশি মনে থাকে। তাহলে এখান থেকে যখনই আমরা লিখে দেবো তাহলে কোন জায়গায় কোন মানটা নিতে হয় সেটা আমাদের মাথার মধ্যেই থেকে যাবে। তাহলে আর কি বাকি আছে, এইচ। এইচটা কি, এইচটা তোমরা আগে থেকেই জানতে। এইচটা হচ্ছে এই যে শ্রেণীর দৈর্ঘ্য বলা হয়, তো এখানে শ্রেণীর দৈর্ঘ্য এইচটা হবে কত, এই শ্রেণীটার দৈর্ঘ্য নেব আমরা, মধ্যমা শ্রেণীটার দৈর্ঘ্য নিয়ে হবে 50 আর 55 এর মধ্যে দৈর্ঘ্যটা হচ্ছে 5। তাহলে এখানে এলটা হচ্ছে, এইচটা হচ্ছে 5, এটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, এইবারে পেয়ে গেলাম। এখন আমরা মধ্যমাটি এগুলো পরপর বসিয়ে দেব। তাহলে মধ্যমা, প্রথমে আমরা সূত্রটা লিখব। পরীক্ষার সময় শুধু সূত্রটা লেখার জন্যই কিন্তু একটা মার্কস দেয়, সেই জন্য সূত্রটাকে আগে লিখবে, তারপরে মানটা বসাবে। শুধু সূত্রটা লেখার জন্য একটা নাম্বার থাকে, সেই জন্য সূত্রটাকে আগে লিখবে, তারপরে এই মানগুলো ওখানে বসাবে। সূত্রটা লেখা হলো, এরপরে আমরা মানগুলো পরপর বসিয়ে দেব। এর মান পেয়েছি এখানে 50, তাহলে এখানে 50 প্লাস, ঠিকঠাক লাইনগুলো ঠিক রাখবো। n/2 পেয়েছি 20, তাহলে একবারে 20 বসিয়ে দিলাম। cf পেয়েছি 14, এখানে 14 বসিয়ে দেবে। f 9 আছে, এখানে বসিয়ে দেবে। আর এইচ আছে, এইচটা পেয়েছি আমরা 5। বাস, এবার ক্যালকুলেশন। অবশ্যই ক্যালকুলেশন সঠিক হতে হবে, নাহলে কোনো নম্বর থাকে না। যদিও এই পর্যন্ত বসালে আমরা 4 নম্বর থাকে মধ্যমা নির্ণয় বা যে কোনো রাশিবিজ্ঞানের নম্বরে 4 থাকে, তার মধ্যে মধ্যমা সূত্র লেখার জন্য 1, মানগুলো ঠিকঠাক বসানোর জন্য আরো 1, তাহলে 2 নম্বর কিন্তু এই পর্যন্ত হয়ে গেল। আর ক্যালকুলেশনটা করার জন্য আরো 2 নম্বর পাওয়া যাবে। তাহলে 20 থেকে 14 বাদ দিলে কত থাকবে, 6, 9 গণিত 5, তাহলে এটা তো কেটে যাচ্ছে 3 দিয়ে। তাহলে কত থাকবে, এটা 50 প্লাস 10/3। এই ক্ষেত্রে আমরা 50 থেকে এর সঙ্গে যোগ করব না, শুধু 10 কে 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে 10 কে যদি 3 দিয়ে ভাগ করে নিই তাহলে 3.33 হয়ে যাবে, তাই না? তাহলে 3.333 এর আসন্ন মানে 3.33 হবে, আসন্ন মানে হবে 3.33, কারণ 3 নম্বর সংখ্যাটা 5 এর থেকে কম রয়েছে। তাহলে এটাতে কত হবে, তাহলে 50 প্লাস 3, তার মানে 53.33। একক থাকলে অবশ্যই দিতে হবে, টিফিনের খরচ যখন তখন এটা টাকা হবে, টাকা প্রায়। তাহলে এটাই হবে মধ্যমা মান। তারপরে দেখো আমি আরো একটা অঙ্ক করছি, শ্রেণী সংখ্যা, শ্রেণী সীমা দেওয়া আছে, এরকম আরেকটা অঙ্ক রয়েছে 11তে। 11 সঙ্গে 8 যেটা করলাম তার পার্থক্যটা একটু লক্ষ্য রাখবে। না, আমি এটা 12টা করছি, তাহলে 12 সঙ্গে আগে যেটা করলাম একই রকমের অঙ্ক, যদিও তফাৎটা কোথায় লক্ষ্য রাখবে। যেটা বলছিলাম এটা দেওয়া আছে শ্রেণী সীমা বলা হয়, তো শ্রেণী সীমাতে কি হয়, এইখানে যে সংখ্যাটা রয়েছে এখানে তার থেকে 1 বেশি রয়েছে, এখানে 10, এখানে 11, এখানে 15, এখানে 16, দুটো সমান নেই। এই সমান না থাকলে কিন্তু মধ্যমাতে আরো একটা ঘর, আরো একটা কালাম তোমাকে বাড়িয়ে নিতে হবে, সেটাকে বলা হয় শ্রেণী সীমানা। তাহলে এই ঘরটা কিন্তু করতে হবে, কখন করতে হবে, যদি শ্রেণী সীমা দেওয়া থাকে, মানে এই সংখ্যা দুটো যদি সমান না দেওয়া থাকে, তাহলে এই সংখ্যা দুটো সমান করার জন্য তোমাকে আরেকটা কলাম এখানে করতে হবে। তাহলে এখানে সেটা কি করব, যেহেতু 1 বেশি দিয়েছি, একটার সঙ্গে আরেকটা 1 বেশি আছে, সেই ওই 1 এর যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, ওই গ্যাপটাকে আমাদের পূরণ করতে হবে, মানে কন্টিনিউ সীমা করতে হবে। তো কন্টিনিউ করার জন্য আমরা কি করব, এইটাতে 1.5 বাড়িয়ে দেবো আর নিম্ন সীমাটাতে 0.5 কমিয়ে দেবো। তাহলে কি হবে, এটা 0.5 কমালে এটা 5 আর এটা হবে 5.5, এইভাবে হবে। এটা কত হবে, তাহলে এখানে 5.5, এটা 5.5 কমলে 5.5 আর 10টা হবে 10.10, এইভাবে গোটাটাই হবে। এটা হবে 5, এটা হবে 10.5 আর এটা হবে 15.5। এটা কত হবে, তাহলে এটা ওই একই হবে 15.5 আর এটা হবে 20.5, এটা হবে 20.5, এটা হবে 25.5, এটা হবে 25.5, এটা হবে
30.5, এটা হবে 30.5, এটা হবে 35.5। এইভাবে এই দুটো ঘরকে আগে সমান করে নিতে হবে। বাকিটা তো সব একই, শুধু এইটার জন্য বললাম যদি এখানে দুটো সংখ্যা সমান না দেওয়া থাকে, মানে শ্রেণী সীমা দেওয়া থাকে, তাহলে নতুন কলাম এটা করে নিতে হবে যাতে করে শ্রেণী সীমা না বলা হয়। যাই হোক, এরপরে আমরা একই করবো, তবু আরেকবার করছি, দেখে নাও। এটাকে কি বলা হয়? ক্রম যৌগিক পরিসংখ্যা। ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক পরিসংখ্যা, এটাকে সিএফ লেখা হয়। তাহলে এই ঘরটা আমরা জানি কি করতে হবে। এটা 2, এটা হচ্ছে 5, 5 আর 6 এটা হবে 11, 11 আর 7 এটা হবে 18, 18 আর 5 এটা হবে 23, 23 আর 4 এটা হবে 27, 27 আর 3 এটা হবে 30। আর এই ঘরটা আমরা যোগ করে নেব। 3 আর 2 5 আর 6 11, 7 18, 18 আর 5 23, 4 27 30। এইটার সঙ্গে এটা মিলে গেলে আমরা জানবো ঠিক পথে রয়েছি, ঠিক জায়গাতে রয়েছি, ঠিক পথে চলছি। এই পর্যন্ত মোটামুটি ঠিক থাকবে। ফ্রিকোয়েন্সি এটা তো আমাদের যোগ করতেই হয়, এটা হচ্ছে n। তারপরে আমরা n/2 বের করব, কত হবে? 15। তারপর কি দেখবো আমরা? এই 15টা কার কোথায় রয়েছে? এই সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে 11 এর পরে রয়েছে। তাহলে 11 এর পরের ঘরটা 15 হচ্ছে 11 এর পরে, তাহলে 11 এর পরের ঘরটাকে আমরা বক্স করে দেব। 11 এর পরের ঘরটাকে আমরা বক্স করে দেব। এরপর আমরা এখানে সূত্রটা লিখব, কারণ কি কি চাই সেটা আমাদের দরকার। তাহলে এখানে আমরা মধ্যমা সূত্রটা লিখব। মধ্যমা সূত্রটা আলাদাভাবে লিখবে কিন্তু, কারণ মধ্যমা সূত্রটাতে আলাদাভাবে নাম্বার দেওয়া থাকে। তাহলে মধ্যমা হচ্ছে কি? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইনটু H। এটা মধ্যমা সূত্রটা। এখান থেকে আমরা বুঝে যাব আমাদের কি কি দরকার। যেমন L দরকার, L কোনটা আমরা জানি, এইটাকে আমরা আর নেব না, আমরা L চলে এসেছি এখানে, কারণ এর জন্যই আমাদের থাকতে হয়েছে, এই Lটাকে জন্যই আমাদের এটা থাকতে হয়েছে। তাহলে এইটাতে হচ্ছে আমরা L পেলাম, ঠিক আছে, L লিখে দিলাম। n/2 আমরা এখানে পেয়ে গেছি। CF, CFটা কি বলেছি? এই শ্রেণীতে নয়, তার আগের শ্রেণীতে CF নিতে হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগেরটা। আর F, F তো এটা ফ্রিকোয়েন্সি ঘর, এটা পরিসংখ্যার ঘর। হ্যাঁ, Lটা পেলাম আমরা, Fটা পেলাম, এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে মানটা কি হবে? L এর মান হচ্ছে এখানে 15.5, n/2 এখানে পেয়েছি 15 মাইনাস CF 11, F, Fটা কত এখানে? Fটা হচ্ছে এখানে 7। আর Hটা বের করা হয়নি। Hটা কি বলেছিলাম? শ্রেণীর দৈর্ঘ্য। অবশ্যই এখান থেকে নয়, শ্রেণীর দৈর্ঘ্য সবসময় এইটা থেকে নিতে হবে। এটা মধ্যমা শ্রেণী, এটা লিখে দেবে মধ্যমা শ্রেণী। তাহলে এই মধ্যমা শ্রেণী থেকে আমাদের শ্রেণীর দৈর্ঘ্যটা নিতে হবে। তাহলে 20.5 থেকে 15.5 বিয়োগ 20.5 মাইনাস 15.5, তার মানে 5 হবে। এখান থেকে ভুল করে নিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা Hটা হবে 5, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে কত হবে? 15.5 প্লাস 15 থেকে 11, তাহলে কত হচ্ছে? 4, 4 গুণিত 5 মানে 20/7। তাহলে আমরা 20কে 7 দিয়ে ভাগ করে নেব। তাহলে 7 2 এ 14, 6 0, 7 8 এ 56, 4 0, 7 7 4 8 7 5 এ 35। তারপর একটা আসছে 7 7 এ 49। তাহলে আসল মানে কত হবে? এটা 2 দশমিক পর্যন্ত আসল মানে হবে 8 2.86। তাহলে 15.5 প্লাস 2.86, তাহলে কত হচ্ছে? 15.5 প্লাস 2.86। তাহলে মোট হচ্ছে 15 একটা 6 আছে, তাহলে এটা 50 দুটো ঘর যোগটা এখানে করে নেবে। 15.50 আর 2.86, তাহলে হচ্ছে 6 8 5 13, 5 2 7 8, তার মানে 18.36। ঠিক আছে, এটা হবে। তাহলে এইভাবে আমরা মধ্যমা নির্ণয় করতে পারব। ঠিক আছে, আর কম বা বেশি দেওয়া থাকলে আগের দিন আমরা যেভাবে করেছিলাম
যেমন 14টাতে আছে 10-এর কম, তাহলে শ্রেণীটাকে প্রথমে লিখে নিতে হবে 0 থেকে 10, 10 থেকে 20। আর ছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে এটা ক্রম যৌগিক দেওয়া আছে, তার মানে বিয়োগ করে করে পরিসংখ্যার ঘরটা করে নিতে হবে। ক্রম যৌগিকের ঘরটা এখানে দেওয়া আছে 14 অঙ্কটাতে, ছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে সেটা ক্রম যৌগিকের ঘরটা দেওয়া আছে, তাহলে পরিসংখ্যার ঘরটা আমরা আগের দিন গড় নির্ণয়ের অঙ্কতে এরকমই একটা অঙ্ক ছিল, সেখান থেকে আমরা পরিসংখ্যার ঘর যেভাবে বার করছিলাম সেভাবে বার করে নেব, তারপরে অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।